সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। রাত পোহালেই নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে, অনেক গুঞ্জন আছে, অনেক সত্য রয়েছে, অনেক বাস্তবতাও আছে। কি সেই সত্য, কি বাস্তবতা, কেমন নির্বাচন আমরা পেতে যাচ্ছি, সে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিওতে তিনজন উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুন, চেয়ারম্যান ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছেন ইকতেদার আহমেদ, সাবেক জজ ও রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট। সবশেষ রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই ইকতেদার আহমেদ আপনাকে দিয়ে। আপনার তো বর্ণাঢ্য অভিজ্ঞতা। এই যে আজকে দিনভর যেটি নির্বাচনের আগে গণমাধ্যমে আসলো, সোশ্যাল মিডিয়ায় আসলো, যে টাকার একটা ছড়াছড়ি, বিভিন্ন জায়গায় টাকা সহ লোকজন পাওয়া যাচ্ছে। কেউ বিমানে নিয়ে যাচ্ছে, কেউ গাড়িতে করে নিয়ে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে যে হাতে করে নিয়ে যাচ্ছে। 1 লাখ 2 লাখ থেকে শুরু করে সেটা 50, 60, 70 লাখ পর্যন্ত আছে। এই বিষয়টা আইনি দিকটা একটু আপনার কাছে জানতে চাই। না দেখুন, এখন ধরেন নির্বাচনে তো একজন প্রার্থী কত টাকা খরচ করতে পারবে, এটা হলো যে গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটা ওখানে এখন হলো 25 লক্ষ টাকা। এটা 10 টাকা পার হেড, 10 টাকা পার হেড, 50 লক্ষ হাইয়েস্ট। তো না, এখন 25 লক্ষ টাকা। আচ্ছা, যে এটা হলো যে এই যে একজন প্রার্থী মানে হলো তার হলো যে একদম যে যেদিন থেকে যে নমিনেশন পেপার ফাইল করলো, নমিনেশন পেপার ফাইলিংয়ের পর থেকে তারপরে হচ্ছিল একদম ভোট গ্রহণ পর্যন্ত হয়েছিল, তার হচ্ছিল নির্বাচনী ব্যয় হয়েছিল 25 লক্ষ টাকা। এবং এই 25 লক্ষ টাকা কিন্তু নির্বাচন পরবর্তী তাকে কিন্তু এই নির্বাচন কমিশনে হিসাব করে এটা বুঝিয়ে দিতে হবে। তো এখন এর বাইরে ধরেন যে আপনি বলতেছেন যে যে টাকা পয়সা উদ্ধার হচ্ছে, এটা আমি বলবো যে এটা মানে এখন সরকার তো বা নির্বাচন কমিশন তো একটা সিলিং দিয়ে দিয়েছে যে তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যদি করতে হয় তাহলে তুমি এই পরিমাণ টাকা খরচ করতে পারবা, এর বেশি খরচ করার তো কোনো সুযোগ নেই। তো এখন দেখা যাচ্ছে যে এটা হচ্ছিল মানে রূঢ় বাস্তবতা বলতে পারেন, যে আমাদের দেশে দেখা যাচ্ছে যে মানে সব প্রার্থী দেখা যাচ্ছে যে মানে এই যে এর চেয়ে বেশি টাকা হয়তো খরচ করছে। এখন খরচ করছে যে এই যে আজকে যেমন যে টাকা যে উদ্ধার হলো বা কালকে হয়তো উদ্ধার হবে। তো এখন এটার যদি কোনো ধরনের যদি বৈধতা যদি না থাকে, তাহলে তো মানে বৈধতা না থাকলে আমি বলবো যে এটা না করাই ভালো। জি, অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুন, নির্বাচন করতে গেলে তো আসলে খরচের একটা ব্যাপার আছে এখানে। মানে যখন আপনি খরচ করতে যাবেন সেই হিসাবটা তো আগে থেকে করার সুযোগ নেই, নির্বাচনের পরে সেই হিসাবটা দেবে। কিন্তু এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, এই তৎপরতাকে আপনি কীভাবে দেখছেন? না, এটাই তো একদিক থেকে অবশ্যই ভালো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। প্রবলেমটা অন্য জায়গায়, যে সংখ্যাটা খুব দ্রুতই বাড়ছে এ ধরনের। আমরা শুরুটা কয়েকদিন আগেই হয়েছিল এটা, আমরা একটি দলের নেতাদের মাধ্যমে শুনছিলাম যে এটা শুরু হবে, 1-2 ঘটনা শুরু হলো, কিন্তু আজকে তো এটা সব কিছুকে ছাড়িয়ে গেছে। আমার দুঃখের জায়গাটা অন্যখানে। আসলে আমরা যে এই জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং রাজনৈতিক দলগুলোর আচরণে যে পরিবর্তন আশা করেছিলাম, সেটি কিন্তু হলো না। এবং ইকতেদার ভাই আমার সিনিয়র, উনি অনেক নির্বাচন দেখেছেন, আলাউদ্দিন ভাই একটু কম দেখেছে। কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে এতগুলো মানুষের মৃত্যু, এতগুলো মানুষের আহত হওয়া বা অনুভূতির জায়গাটা আছে, 18 মাস সংখ্যাটা ভুল করলাম কিনা জানি না, সেটা খুব একটা দুঃখের জায়গা। এবং এখানে আরও একটি জিনিস হয়েছে যে মেইন যে জায়গাটাতে আমি যাই, যে আমি বলছি না যে বিএনপি একেবারে ধোয়া তুলসী পাতা, সেটা আমি বলবো না, কিন্তু একটা পলিটিক্যাল স্পেস ক্রিয়েট হয়েছিল এবং সেই স্পেসটা বা সেই কেকটার ভাগটা নেওয়ার একটা প্রশ্ন ছিল। কিন্তু জামায়াত ইসলামী পার্টিকুলারলি যেভাবে ক্ষমতা যাওয়ার জন্য উন্মত্তটা শো করলো গত এই 18 মাসের চলচ্চিত্র যদি এটা আপনি বানান, সেটার যে চূড়ান্ত দৃশ্য আজকে রাতে, সেটি কিন্তু কোনোভাবে অস্বাভাবিক নয়। সেটা ইসলামের, যখন আমরা জামাতকে সারা জীবন দেখেছি বা তাদের যে কনস্টিটিউশন, সেখানে আল্লাহর আইন, সৎলোকের শাসন বা আল্লাহ এবং আল্লাহর যে নির্দেশিত যে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ, সে অনুযায়ী তারা চলবেন, তাদের কনস্টিটিউশনে এটা আছে, তারা সরে আসলেন এখান থেকে। এরপরে আপনি এই যে নারীদের দ্বারা প্রচারণায় গিয়ে মানুষের আইডি চাওয়া, বিকাশ নাম্বার চাওয়া, এটা কিন্তু এখন আর কোনো রকম ডিবেট আর কোনো বিষয় নেই। এরপরে আপনার এক যে হাদির বোনকে স্টেজে নিয়ে, এটা তো একটা তাদের স্টেটমেন্ট, আমরা সবাই ক্লিয়ার যে এটা এভাবে করা ঠিক হয়নি।
ক্যান্টনমেন্টে গিয়ে আপনি হুমকি ধামকি দিচ্ছেন এবং একজন শিক্ষিত প্রার্থী হয়ে আপনার রুলস রেগুলেশন জানেন না ক্যান্টনমেন্টের, 5 আটা বলছেন যে সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আপনি রোজা পূজাকে একসাথে করে ফেলছেন। আপনি একজন ব্যারিস্টার, আমাদের সারের সাথে মাঝে মধ্যেই দেখা হয় টক শোতে, আপনি গিয়ে ভোট কিনছেন রাস্তায়, এরপর অন্য স্টেটমেন্ট দিচ্ছেন। মানে মোটা দাগে ইসলামকে ব্যবহার করে ক্ষমতা যাওয়ার যে উন্মত্ততা, এটা দুটো খুব বড় ক্ষতি হয়েছে। দুটো চিত্র চিন্তা করেন যে 71-এর পরে জামাত ইসলামের, 71-এর সময় জামাত ইসলামের মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে অনেক চলচ্চিত্র এমনভাবে নির্মিত হয়েছিল যেখানে আসলে দেখানো হতো হুজুর লম্বা টুপি এবং তাদের রোলটা তুলে ধরা হতো। মানে এটা মানে নেগেটিভ এবং খুবই তার মানে ধর্মের যে অবয়ব বা বহিঃপ্রকাশ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের, এটা কিন্তু দারুণ বিব্রতকর একটা অবস্থা ছিল। একইভাবে এবারও যেখানে ধর্মকে জামাত নিয়ে গেল, ধরেন কথার কথা যে আজকে হয়তো বা চূড়ান্ত সিদ্ধান্ত একটা রায় আসবে বা আরো ইনভেস্টিগেট করলে আসবে, কিন্তু মানুষের মনে প্রতিচ্ছবিটা কি হচ্ছে আবার, যে একজন দাড়ি টুপিওয়ালা মানুষ এয়ারপোর্টে আটক হচ্ছে, একজন দাড়ি টুপিওয়ালা মানুষ সিল ব্যালট বাক্স সহ ধরা পড়ছে, ব্যালট পেপার সহ ধরা পড়ছে। আপনার এই যে মানুষের কাছে গিয়ে ধর্মের নামে উল্টোপাল্টা বলছে, মেয়েদেরকে হ্যারাস করা, দুজন নেতা একটি দলের ছাত্র শিবিরের কথা বলছে, আমি ঘোষণা দিয়ে প্রথম হলো ডেইলি স্টার ভাঙা, ছায়ানটে আক্রমণ করা। ওই জন্যই বলছি যে স্পেসটা তৈরি হয়েছিল একটা পরিশীলিত রাজনীতির মাধ্যমে, যে এজেন্ডা জামাত ছিল সেই এজেন্ডাটাকে বাস্তবায়ন করা উচিত ছিল। কিন্তু রাজনৈতিক এটা না করে, পলিটিক্সটা না করে ক্ষমতায় যাওয়ার যে উন্মত্ততা দেখাচ্ছে, এটা কিন্তু যদি 18 মাস ব্যাপী একটা চলচ্চিত্র আপনি নির্মাণ করেন, দেখবেন আজকে যেখানে এসে ঠেকলো সেটা কিন্তু এটার কোনো, এটা অবধারিত ছিল এই দৃশ্যটা। কিন্তু ওই যেটা আমি বললাম যে 71-এ যেমন ধর্মকে প্রশ্নের সম্মুখীন করেছিল, ধর্মের অবয়ব, মানুষের যে পোশাক, সেটাকে চলচ্চিত্রে নাটকে যেভাবে আমরা এই দাড়ি টুপির ব্যবহারটাকে দেখা হচ্ছিল, এই ধর্ষক আলবদর, রাজাকার, আল শামস বাহিনী ধর্মকে যেভাবে ব্যবহার করে ছোট করেছিল, এই দৃশ্যটা কিন্তু তার দ্বিতীয় মঞ্চ বা মঞ্চে দৃশ্যায়িত হলো যে আবারও ধর্মকে ব্যবহার করে এই কাজগুলো। অথচ ধর্মের যে মূল জায়গাটি ছিল, আমি তো ইসলামিক স্কলার না, এটা বলতে পারবো না, বাট সেই জায়গা থেকে দূরে সরে গেল। এবং পার্টিকুলারলি নারীদের বিষয়টা যদি আমি আসি, আমি ওই অ্যাকাউন্ট হ্যাকের স্টোরিতে থাকতেও চাই না, যেতেও চাই না, কিন্তু আল জাজিরায় যেভাবে স্টেটমেন্টটা এসছে, একটা শব্দ ছাড়া কিন্তু নারীদের প্রতি জামাতের আচরণ কী হবে সেটি একটা বড় প্রশ্ন। একটা ছোট্ট তথ্য দিই, বারবার একটা আলোচনা আমাদের এখানে এসছে যে নারীদের কর্মঘণ্টা 3 ঘন্টা কমিয়ে দিয়ে তাদেরকে কম্পেনসেট করা হবে। আমাদের বাজেট, এটা আলাউদ্দিনও জানে, আমিও বলি, যে প্রায় 8 লক্ষ কোটি টাকা। এখন সেই 8 লক্ষ কোটি টাকা যদি আমাদের বাজেট হয়, আর নারীদের যদি 3 ঘন্টা কর্মঘণ্টার কম্পেনসেশন গভর্নমেন্ট দেয়, তাহলে কিন্তু এটা প্রায় 17 লক্ষ কোটি টাকা হবে এই যে বছরে। তাহলে বাজেট আপনার যদি 8 লক্ষ বা 8.5 লক্ষ কোটি টাকা হয়, তাহলে আপনি কিভাবে এই টাকাটা দিবেন? আর দুটো তথ্য আপনাকে দিই, তাহলে বুঝবেন যে দান্দিকতাটা কোথায়। জামাতের যে ইস্তেহার বা রাষ্ট্র উন্নয়নের পরিকল্পনাটা প্রকাশ করলো, আমি সাধুবাদ জানি, কারণ এটা জামাতের মতো একটা দল, কাঠমোল্লা বা ইসলামী দল, তার বাইরে গিয়ে এ ধরনের একটা বড় হোটেলে প্রোগ্রাম করা, রংচঙে ব্যানার, সেগুলো দিয়ে প্রোগ্রাম করা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যখন আপনি বলবেন যে আমি 2040-এর মধ্যে $2 ট্রিলিয়ন ইকোনমিতে যাব এবং গ্রোথ রেট 7% দেখাবেন, আমি আমাদের যে কোনো স্কলারকে আপনার এখানে চ্যালেঞ্জ করে গেলাম, এটা অসম্ভব। তারপরে ওই যে মিথ্যা, মানে ভুল আশা দেয়া। দ্বিতীয় দেখেন যে আমরা এই জুলাই অভ্যুত্থানের পরে জামাতের যে অনলাইন বাহিনী বা যাদের যে আইটি অ্যাক্টিভিটিস, অনলাইন অ্যাক্টিভিটিস, এটি কিন্তু বেশ শক্তিশালী ছিল। আমাদের ধারণা ছিল যে শিক্ষিত ভালো ছেলেরা নিশ্চয়ই যুক্ত হয়েছে এবং তারা এই কাজটা করছে, এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু যখন মূল জায়গাটাতে আসলো, একটা রংচঙে ব্রুশিয়ার তৈরি করার পরে, যখন আমি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি, তখন ভারতের বিভিন্ন জায়গার ছবি এনে আমি জোড়াতালি দিয়ে ম্যানিফেস্টো বানাবো, এবং আমি স্পেসিফিক বললাম যে আপনি পর্দার কথা বলছেন নারীর, কিন্তু স্বাস্থ্য তাদের সম্পর্কে তাদের যে ভাবনা, সম্ভবত 61 পেজ বোধ হয়, সেখানে দেখবেন যে ওখানে কিন্তু ওই নারীর আর পর্দা নেই। তো আপনি ক্ষমতা যাওয়ার জন্য আপনি শরিয়া আইন থেকে সরে আসলেন, আপনি যে কর্মগুলো করলেন ইসলামের নামে, তাহলে এখন মানুষ কিন্তু আবারও প্রশ্ন করবে যে দাড়ি টুপিওয়ালা মানে কি ব্যালট সিল মারা, টাকা নিয়ে ধরা পড়া, আপনার বিভিন্ন ক্যান্টনমেন্টে হুমকি ধামকি, কিন্তু মানে ওভারঅল ইস্যুটা কিন্তু মানে একটা ক্ষমতা যাওয়ার জন্য উন্মত্ততা, এবং তারই কারণে কিন্তু এই ঘটনাগুলো এখন ঘটছে। এই মুহূর্তে এখানে জামাতের কোনো প্রতিনিধি নেই, সে থাকলে আমরা তার উত্তর জানতে পারতাম। আলাউদ্দিন মোহাম্মদ আছেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব। আপনারা তো জামাতের সঙ্গে অ্যালাইন করে এবার নির্বাচনে যাচ্ছেন। এই যে কথাগুলো আমাদের ডক্টর আব্দুল্লাহ আল মামুন বললেন, এই কথাগুলোর সঙ্গে আপনি কতটা একমত?
মামুন স্যারকে ধন্যবাদ এবং আমার শ্রদ্ধেয় সাবেক বিচারক মহোদয় এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আমি এটা বলতে চাই যে আজকে কয়েক ঘন্টা পরেই নির্বাচন শুরু হচ্ছে, বাংলাদেশের মানুষ ভোট দিতে যাবে এবং এটা আমাদের জন্য একটা মিশ্র অনুভূতি। কারণ আমরা গত 1.5 বছর দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আপনার ক্ষমতা গ্রহণের পর থেকেই এই প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত হচ্ছিল, অনেক বেশি ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছিল নির্বাচন নিয়ে। নির্বাচন হবে না, সরকার দীর্ঘদিন থাকবে, বিভিন্ন ধরনের আপনার অনিশ্চয়তা ছিলই। ইভেন গত আই থিঙ্ক 1 সপ্তাহ আগেও একই অনিশ্চয়তা ছিল, প্রশ্ন করতো। বাট শেষ পর্যন্ত নির্বাচনটা হচ্ছে, এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছি, যাদের এখনো 1 বছর পূর্ত হয়নি, তাদের জন্য এটা আরও বেশি আপনার আশাব্যঞ্জক এবং একটা অ্যাকমপ্লিশমেন্টের অনুভূতি দিচ্ছে আমাদেরকে। কারণ আমরা এটা মনে করি যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটা স্বৈরাচারী কাঠামো ভেঙেছিল এবং এই কাঠামোটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে ছাত্র জনতার একরকম নেতৃত্বেই আবার জাতিকে প্রেজেন্ট করা হবে, একটা ফাংশনাল পার্লামেন্ট উপহার দেওয়ার এই যে সুযোগ তৈরি হয়েছে, এটাকে আমরা এই ছাত্র জনতার অর্জন মনে করি। এবং আমরা মনে করি যে এই নির্বাচন যদি আপনার ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়, এটা শুধুমাত্র কোনো রাজনৈতিক দল কিংবা কোনো গোষ্ঠীর বিজয় নয়, এটা বাংলাদেশের জনগণের বিজয়। একই সাথে এটা যেই দলই আপনার বিজয় লাভ করবে, সবগুলো দল যারা অংশগ্রহণ করবে সবার বিজয় হিসেবে এটা চিহ্নিত হবে। দ্বিতীয়ত একটা বিষয় আমার কাছে মনে হলো যে আজকের আলোচনা হয়তো জামাতকে ঘিরে, পরে মনে হলো যে না, এটা জামাতকে ঘিরে না। কিন্তু মামুন স্যার যেটা বলছিলেন, উনি কিন্তু জামাতকে একরকম অ্যানালাইসিস করছিলেন এবং খুবই অধ্যাপকীয় কায়দায় ভালো লেগেছে। কিন্তু একই সাথে এটা সত্য যে জামাত যে আজকে একটা, যেটা স্যার বললেন যে শরিয়া ল থেকে সরে আসছে, শরিয়ার আইন এই জায়গা থেকে সরে আসছে, আমরা যেখানে জামাতের এই একটা প্রো সেন্ট্রিস্ট অবস্থানের দিকে যে ফিরে আসছে, অথবা ফিরে আসা না, মানে সে যেদিকে একটা রাইট জায়গা থেকে একটা মানে ফার রাইট থেকে আপনি বলতে পারেন যে সেন্টার রাইটের দিকে ঝুঁকছে, তো এইটাকে কি আমরা আসলে নাগরিক হিসেবে দেখব নাকি জামাতের প্রতিপক্ষ হিসেবে দেখব? প্রথম কথা, আমি যদি নাগরিক হিসেবে দেখি, এটাকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি যে আমাদের মতো রাষ্ট্রে, যেখানে ভূপ্রাকৃতিকভাবে আমরা এমন একটি অবস্থায় আছি, এখানে কোনো ধরনের আপনার ফার রাইট শক্তির উত্থান, আমরা সবাই এটাকে যে কোনোভাবে মনে করছি এটা ঝুঁকিপূর্ণ। একই সাথে আবার যখন রাইট উইং পলিটিক্যাল পার্টিগুলো তাদের এজেন্ডা পরিবর্তন করে, তারা বিভিন্নভাবে আপনার জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে গ্রাজুয়ালি আপনার সেন্টার রাইটের দিকে আসে, তখন আবার আমরা নিন্দা করছি। তার মানে হলো যে আমরা এখানে একরকম বাইনারি জিয়ে রাখতে চাই, হ্যাঁ, যে এখানে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, এখানে একটা গ্রুপ থাকবে যারা আপনার প্রগতির ধ্বজাধারী, আর একটা গ্রুপ হবে পুরোপুরি আপনার কনজারভেটিভ অথবা একদম রক্ষণশীল কিংবা ডানপন্থী। এটা হলে আমাদের অনেকের জন্য রাজনীতি করতে সুবিধা হয়। কিন্তু আমার মনে হয় এই জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। সুযোগটা হলো এই বাইনারি, এটা তো একটা ফেক বাইনারি, যে বাইনারির সাথে আপনার আমার জীবন, আপনার আমার নগরায়ন, আপনার শিল্প, আমাদের অর্থনীতি কোনোটাই আসলে সরাসরি যুক্ত নয়। আমাদের যে নাগরিক অধিকারের জায়গা আছে, যে একটা কথা, এটা যে কথাটা, সেটা হচ্ছে যে একজন সাধারণ মানুষের অপরাধ, আর যখন আপনি বলেন যে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, আপনার বক্তব্য, আপনার মানে জামাতের কথা বলছি, তখন এই দুইটা মানুষের মধ্যে তো পার্থক্য আছে। সাধারণ মানুষকে একরকম বিবেচনা, আর ওই যে ধর্মীয় অনুভূতি কথাটা, যেটা হ্যাঁ পার্থক্য আছে, বাট এটা খুব সুপারফিশিয়াল লেভেল এবং এটা খুবই আপনার একদম ভাষা একটা বিশ্লেষণ। আমি এটাকে কখনোই গভীরভাবে দেখা, একটা রাষ্ট্রকে, একটা সমাজকে আমি সেটাকে এইভাবে দেখতে চাই না। হ্যাঁ, কারণ আপনি এই মুভি কারা বানিয়েছে, এই নাটক কারা বানিয়েছে, রাজাকারের মাথায় টুপি কারা দিয়েছে? আপনি কি মনে করেন যে গোলাম আজমের মাথায় টুপি ছিল বলে রাজাকারের মাথায় টুপি দিয়েছে, শুধু এইটা বলে এটা শেষ হয়ে যাবে এই তর্ক? এখানে একটা সুস্পষ্ট মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ইসলামোফোবিয়ার রাজনীতি তৈরি হয়েছিল। এটা দীর্ঘদিন ধরে, বিশেষ করে 90 দশকের পর থেকে এখানে একটা প্রচ্ছন্নভাবে একটা বিভাজনের রাজনীতি তৈরি হয়েছিল, যেটা আপনার 9/11-এর পর বাংলাদেশে যখন গ্লোবালি যখন ওয়ার অ্যান্ড টেরর শুরু হলো, তখন এটার প্রভাব বাংলাদেশও আসলো। এবং আমরা দেখেছি যে তখনকার যেই বিএনপি এবং জামাত জোট সরকার, সেই জোট সরকারকে সবচেয়ে বেশি নাস্তানাবুদ করেছিল কিন্তু জঙ্গিবাদ ইস্যু দিয়ে। দ্বিতীয়ত ছিল আপনার দুর্নীতি ইস্যু। দুটো এক হওয়ার পর কিন্তু এই সরকারের সাপোর্ট বিশ্বব্যাপী সামহাও, আমরা যেটাকে 1/11 বলি, 1/11 মাধ্যমে সেই সরকারকে সরানো হয়েছে। এখানে অনেকগুলো কারণের ভিতরে দুইটা বড় কারণ হলো যে এখানে জঙ্গিবাদের উত্থানের একটা গল্প তৈরি হয়েছিল কিছু
কিছুটা বাস্তবতা ছিল। দ্বিতীয়ত ছিল করাপশন আপনার সমাজে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছিল। আপনি সেই জায়গাটা যদি চিন্তা করে এখন এসে দেখেন, আমরা এখন জুলাই গণ অভ্যুত্থানের পরপর আমরা যে কথাগুলো বলছি, যেখানে মতাদর্শিক রাজনীতির পরাজয় ঘটেছে, এখানে জনতার শক্তির উত্থান ঘটেছে, এখানে জনগণ ভাই ভাই ঠাই ঠাই হয়ে এখানে যে কোনো আদর্শ দল মত পথ অর্থনৈতিক আপনার যে ক্লাস আছে এগুলো সব কিছুর ঊর্ধ্বে উঠে জনগণ রাস্তা নেমেছিল। এরপরে যে বাংলাদেশটা আমরা নির্মাণ করার কথা ছিল, দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই যে একটা ফেক বাইনারিতে আবার ঢুকে যাচ্ছি, এবং সেই বাইনারিতে কারা ঢুকে যাচ্ছে, কেন ঢুকে যাচ্ছে, এই প্রশ্নের যদি জবাব খুঁজতে যাই, আমি শেষ করে দিচ্ছি। জবাবটা হলো যে এখানে যারা লিবারাল ডেমোক্রেটিক রাজনীতির কথা বলে জনগণের অথবা নাগরিকদের অধিকার ভিত্তিক সার্ভিসগুলো ডেলিভার দিতে সক্ষম নয়, এবং নাগরিকের পকেটে রাষ্ট্র একমাত্র ট্যাক্স নিতে পারে, তার বাইরে গিয়ে আপনার সমাজের প্রতিটা শ্রেণীর কাছ থেকে বিভিন্নভাবে তাদেরকে এক্সটর্শন করছে, তাদের কাছ থেকে বিভিন্ন উপায়ে আপনার চাঁদা নিচ্ছে বিভিন্নভাবে। আমি এটা নিয়ে আর বাড়াবাড়ি করবো না, যেহেতু এই রাজনীতি অথবা এই নির্বাচনটা হয়ে গেছে একরকম চাঁদাবাজ বনাম আপনার এইরকম ইনসাফ এরকম একটা ব্যাপার চলে আসছে, আমি সেদিকে যাব না। কিন্তু মূল জায়গাটা হলো আমরা কি সত্যিকার অর্থেই জনগণের দিকে তাকিয়েছি? গণ অভ্যুত্থানে কারা রাস্তা নেমেছিল, তারপরও ওখানকার তার যে অর্থনৈতিক বঞ্চনার জায়গাটা ছিল, এখানে সুযোগের সমতার যে বঞ্চনা ছিল, এখানে কর্মসংস্থানের যে একটা বড় আপনার ক্রাইসিস ছিল, এই জায়গাগুলোকে বাদ দিয়ে যখন এই নির্বাচনটা চলে আসছে, যে নির্বাচন হলো যে আপনার একটা হলো ধর্মপন্থী দল এবং সে কেন ধর্ম থেকে সরে আসছে, এইটা নিয়ে আজকে আমাকে তর্ক করতে হচ্ছে নির্বাচনের রাতে। যদিও আজকে আমি ভেবেছিলাম যে আজকে আমি কোনো এই তর্কে যাবো না, কারণ আমার কোনো বক্তব্যে আজকে ভোটের মাঠের প্রভাব পড়বে বলে মনে করি না। এটা গতকাল সূর্য ডোবার আগে ভোটাররা সিদ্ধান্ত নিয়ে এনেছে কাকে ভোট দিবে, আর যেগুলো টাকা মানে উঠছে সেখানে আমার মনে হয় সেটাও খুব বেশি প্রভাব বিস্তার করবে না। কিন্তু মূল জায়গাটা হলো আমাদেরকে রাজনীতির মূল সূত্রে ফিরে যেতে হবে। মূল জায়গাটা বলছিলেন যে কি চাঁদাবাজ আর ইনসাফের কথা। না, আমি বলছি এটা তো দুইটা দল তো এই ন্যারেটিভ সাজিয়েছে, তাই না? ধরেন একটা মানে এইটাই এখন বাজারে কাকে ভোট দিবে যদি আপনি জিজ্ঞেস করেন দেখবেন যে এই রকম প্রশ্ন আসছে। আরেকটা আছে অন্য আরেকটু তাত্ত্বিক লেভেলে গেলে আমরা সংস্কার রাজনীতিটা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, বাট মাঠ পর্যায়ে যেটা বলছি, কিন্তু আপনি কি এটাকে এড়াতে পারবেন? আপনি যে আপনার যে সুশাসনের যে ব্যর্থতা, আপনি গত 18 মাস সরকারে না থেকেও যে সরকারের মতো আচরণ করলেন, এটার মাধ্যমে আজকে এটা কিন্তু আমি মানে বাইরের থেকে বলছি না, এটা বিএনপির আভ্যন্তরীণেই এই সমালোচনাটা আছে। এবার আপনার যে 70 জন যারা বিদ্রোহী প্রার্থী আছে, এই প্রার্থীরা কেন বিদ্রোহী হলো, সেখানকার পলিটিক্যাল ইকোনমি কি, এগুলোকে যদি টাচ না করে আমরা কেবলমাত্র জামাতকে বা সমালোচনার মধ্যে রাখি, আনফর্চুনেটলি আমরা কিন্তু এটার মাধ্যমে জামাতকে শক্তিশালী করছি। কারণ আমি যখন আমাকে কারেক্ট করছি না, আমি যখন লিবারাল ফোর্সটাকে আপনার সুশাসন ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করছি না, তাকে যখন ক্রিটিক করছি না করে যখন সেইটাকে আপনার একরকম আপনার মানে কি বলবো গ্রিন কার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে যে শক্তিটা হ্যাঁ তাদের ব্যাগেজ আছে অস্বীকার করছি না, রিলিজিয়ান বলেন, ওমেন বলেন, মুক্তিযুদ্ধ বলেন, এই ব্যাগেজকে আমি অস্বীকার করছি না, কিন্তু আমি যখন তাকেই বারবার আলোচনা নিয়ে আসছি, আমি কিন্তু প্রকারান্তরে জামাতকে শক্তিশালী করছি। এবং একই উপায়ে আপনি যদি বলেন যে 12% যে দলটা 17 বছরের আপনার একটা ফেসিবাদের শাসনের উপর কিভাবে আজকে আপনার মিনিমাম 20% তো ক্রস করবে, আমি জানি না আসলে কী হবে রেজাল্ট যা হবে, মানে আমি এটা নিয়ে কোনো আমার বায়াসনেস নেই এই মুহূর্তে। আমার মনে হচ্ছে এটা কিভাবে তার ভোট বাড়লো, ভোট বাড়ছে কারণ আওয়ামী লীগ বারবার বিএনপিকে ডিঙিয়ে বিএনপি জামাত কি করেছে, জামাত করেছে, কি করেছে, জামাত করেছে, সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিয়েছে। জামাত এই সমাজের একটা শক্তি, আপনি বলতেছেন অপশক্তি, কিন্তু মানুষ কিন্তু অপশক্তিটার আগে বুঝে শক্তি, তারপরে এটা অপশক্তি, আপনি তো শক্তি বাড়াচ্ছেন। এখন বিএনপি যদি আজকে মনে করে অথবা আমরা যদি মানে নিরপেক্ষ ক্রিটিকের জায়গা থেকে আবারও জামাতের সেই শক্তিটাকে অনেক বড় করে দেখি, এটা আপনি মনে করতে পারেন অপশক্তি অথবা মনে হতে পারে শুভ শক্তি, কিন্তু অ্যাট দ্য এন্ড কিন্তু আপনি তার শক্তি বাড়াবেন। সো আমার মনে হয় যে আমাদের নাগরিক ভিত্তিক অধিকার ভিত্তিক রাজনীতি এবং অ্যাকচুয়ালি ম্যানিফেস্টোতে কী আছে, জনগণ কী পাবে, সেই জায়গাটা নিয়ে যদি আরও ডিটেলসে আলোচনা করি, হয়তোবা আপনার ভোটারদের সুবিধা হবে। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি যেটা পচে গিয়েছে, যেই নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্য আমরা লড়াই করছি, সেই জায়গাটা অনেক বেশি সংহত হবে। জি, ইকতেদার আহমেদ, আপনার কাছে একটু ছোট্ট করে শুনবো, তারপর বিরতিতে যাব। এই যে রাজনীতির সংস্কৃতি, এই আমাদের দুজন সম্মানিত অতিথির কথায় কি মনে হয়েছে যে রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন হতে যাচ্ছে? না, পরিবর্তন তো তেমন পরিবর্তন তো হয়নি। মানে আমরা দেখেছি যে মানে অতীতে যেটা ছিল মানে সেরকমই। তো এখন ধরেন যে নির্বাচনী মাঠে আগে তো ধরেন যদি যে এর আগে যে তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল তখন তো ধরেন এই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি 4টা দল ছিল। তো এখন ধরেন আওয়ামী লীগের নাই, এই যে কার্যক্রম নাই,
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী লীগ এখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়নি। তাহলে এখন কে আছে? বিএনপি এবং জামাত ইসলামী আর জাতীয় পার্টিও আছে। তো এখন এর মধ্যে হয়তো বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে এখন আসলে তো এই যে 2014 পরবর্তীতে এই দেশে আসলে তো কোনো নির্বাচন হয় নাই। তো 14, 18 এবং 24 যে এই তিনটি যে নির্বাচন যে হয়েছে, যে এটা তো একতরফা ছিল। আওয়ামী লীগই ছিল এই যে এককভাবে এই যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ। তো এখন মানে যা ভোট পড়েছে আওয়ামী লীগের পক্ষে ভোট পড়েছে, এবং এই তিনটি নির্বাচনে আসলে প্রকৃত ভোট মানে যেটা হয়েছিল রিয়েল টার্ন আউট 10%-এর বেশি না, 5%ও হতে পারে। তো এখন ওরা ফুলি ভাবে এটাকে হয়তো 40 বা 45 পর্যন্ত দেখিয়েছে। তো এখন এই যে মানে এই পরপর তিনটি নির্বাচন যে আপনার যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হওয়ার কারণে এবং বিএনপি এবং এই জামাত ইসলামী অনুপস্থিত থাকার কারণে আসলে তো যে এখন প্রকৃত জনমত কোন দিকে এটা তো আসলে তো বোঝা যাচ্ছে না। তো এখন আগামীকাল যে নির্বাচন হবে এই নির্বাচনে হয়তো একটা মানে বোঝা যাবে আর কি যে বিএনপির পক্ষে কত %, জামাতের পক্ষে কত %।